সুধা সদন সহ হাসিনা পরিবারের প্লট ফ্ল্যাট জব্দ, টিউলিপের ফ্ল্যাটের সন্ধান, 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। পাচারকৃত অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু, চলতি বছরেই আনা সম্ভব কয়েকশো কোটি ডলার, অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং বোন রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। আর শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন সহ তার পরিবারের নামে থাকা সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেয় আদালত। সেই সাথে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে গুলশানে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ এবং টিউলিপ সিদ্দিক সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি 14 লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শেখ হাসিনার বাসভবন সুধা সদন, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে থাকা ধানমন্ডিতে 16 কাঠা জমি, শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈরের প্রায় 10% জমি এবং সেগুনবাগিচার ফ্ল্যাট সহ তার মেয়ে টিউলিপ ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে থাকা গুলশানের বাড়ি জব্দেরও নির্দেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত শেখ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস অনুসন্ধানের রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল তাদের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এই অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানান। বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার। ফলে তাকে দেয়া স্বাধীনতা পুরস্কার বহাল থাকলো। 2003 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে এবছর 7 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে নভীর আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও সংস্কৃতিতে বদরুদ্দিন উমর এবং আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর নাম থাকার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম রাখা হয়নি, কারণ তিনি 1985 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার নজির নেই। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কতিপয় ভারতীয় সংবাদ মাধ্যমে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ওইসব প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং কমান্ড শৃঙ্খলে ভাঙনের সম্ভাবনার কথা বলা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে এটি একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। তাদের ভাষায়, আমরা স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং তার সাংবিধানিক কর্তব্য পালনের সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড শৃঙ্খল শক্তিশালী এবং সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যের প্রতি অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ। প্রতিবাদ লিপিতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে সাংবাদিকতা নীতিমালা মেনে চলার এবং যাচাই না করে চাঞ্চল্যকর গল্প প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানায় আইএসপিআর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে মঙ্গলবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও শিক্ষার্থীরা। এদিন ধর্ষকদের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। শিক্ষকরা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসররাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নাজিবুর রহমানের রিপোর্ট। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্যাতনকারীদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন অন্তত 20টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে প্রায় 30 মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আমরা চাই ধর্ষকের শাস্তি হচ্ছে ফাঁসি। এদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ভবনের সামনে অপরাজয় বাংলাদেশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা বিদেশে বসে পরিকল্পিতভাবে দেশের শান্তি বিনষ্ট করছে। এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফ্যাসিস্ট সরকারকে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে চিরবিদায় করে, তখন সেই ফ্যাসিস্ট সরকার ঘাটতি মেরা থাকা তার সহকর্মীরা, তার মন্ত্রীরা কখনোই বসে থাকে না। তারা দেশে অরাজকতা সৃষ্টি করবার পায় তারা করে, যেমনটি এখন করে যাচ্ছে। এদিকে রাজশাহী, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও শিক্ষার্থীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সময় ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে, যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানায় আন্দোলনকারীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোর সংস্কারই নয়, বাজার নিয়ন্ত্রণ সহ মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হওয়া উচিত। বলেছেন, ক্ষমতায় গেলে কিভাবে সমস্যার সমাধান হবে জনগণের সামনে তা তুলে ধরতে হবে দলগুলোকে। মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। আমাদের মূল লক্ষ্য তাহলে গত 16 বছর রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে NDM। ইফতারের আগে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 15 বছর যে অধিকারের জন্য লড়াই করেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা, স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে তার আংশিক সফলতা এসেছে। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার। সেটাতে আমরা পার্টলি
আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি, এমনটা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধানেও নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। তবে মূল ইস্যু থেকে দৃষ্টি যেন দূরে সরে চলে না যায়, সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিপদ এখনো কাটেনি, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামা ইকরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আইনসভা, গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশ বিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে, তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ফ্যাসিবাদদের দ্রুত বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টই রায় দিয়ে দিয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি ও দুঃশাসন দূর করতে কাজ করছে তার দল। মঙ্গলবার সন্ধ্যায় বিশিষ্টজনদের সম্মানে কাফরুল উত্তর থানা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম এই সংগ্রামে সবাইকে পাশে চায়। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত না হলে দেশ এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, আল্লাহর দেয়া বিধান দিয়ে দেশ পরিচালিত হয়নি বলেই দেশে এত হানাহানি। দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ।
মুক্তিপণ না পেয়ে লালমনিরহাটে মোহাম্মদ শাকিল নামে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে হত্যা করেছে অপহরণকারীরা। লাশ উদ্ধারের পর এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার ফকিরটারি এলাকার আনসারিয়া নুরানি মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী শাকিলকে অপহরণ করা হয়। বিকেলে মোবাইল ফোনে শাকিলের মা জয়নবের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে রাতে একই এলাকার বাসিন্দা শহীদুল, তার স্ত্রী ও শহীদুলের ছেলে সোহানকে আটক করা হয়। পরে সোহানের দেয়া তথ্য মতে সন্ধ্যায় শহীদুলের বাড়ি সংলগ্ন একটি সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শিশু শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাবুল সরকারের এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি রুমে এক নারীর সঙ্গে বসে মাদক সেবন করছেন। স্থানীয়রা জানায়, বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এ পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে চলতেন। এ বিষয়ে বাবুল সরকারের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অফিসের অন্য কর্মচারীরাও বক্তব্য দিতে রাজি হননি। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, এ নিয়ে তদন্ত চলছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গেল প্রায় 1 দশকে অনেকটাই স্বস্তিদায়ক এবারের রমজানের বাজার। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল। গেল বছরের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো, কাঁচামরিচ ও পেঁয়াজ। আর রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি ও বেগুনের দাম। বিশ্লেষকরা বলছেন, পণ্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ ও চাঁদাবাজি কমে আসাই মূল কারণ। সেলিম মালিকের রিপোর্ট। গত বছরের রমজানের এই সময়ে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হয়েছে 100 থেকে 110 টাকা কেজি দরে, আর এইবার বিক্রি হচ্ছে মাত্র 25 থেকে 30 টাকায়। গেলবারে 220 টাকার বেগুন এবার বিক্রি হচ্ছে 120 টাকায়। 4 ভাগের 1 ভাগ দামে বিক্রি হচ্ছে মরিচ। গেছে 6-7 বছরও মানে এবারকার মতন সবজির দাম কোনো বছরে মানে এবার আর হয় নাই। গত বছর মরিচের দাম ছিল 200 টাকা কেজি, আর এই বছর এখন মরিচের দাম 60 টাকা 40 টাকা। সাধ্যের মধ্যে আছে, কিন্তু তাও আরেকটু যদি সরকার দেখে যে একটু কমানো যায়। নতুন করে দাম তো বাড়েনি, বরং রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি ও পেঁয়াজের দর। গত বছর রমজানের থেকে এইবার পেঁয়াজ আপনার প্রায় 3 গুণ কম, 30 থেকে 40। আবার ওই বাইরের পেঁয়াজগুলো 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোলা বুট ছিল আপনার গেছে রমজানে 115-20 টাকা, এই রমজানে 100 থেকে 105 টাকা। স্থিতিশীল বাজার থাকুক, এটাই আমরা চাই। এবার রমজানের এমন বাজার ব্যবস্থাপনার পেছনে কারণ কি জানালেন বাজার বিশ্লেষকরা। সরবরাহ ভালো এবং একই সঙ্গে যেহেতু সিন্ডিকেটের অত দৌরাত্ম্য নেই, এই কারণেই আসলে বাজারটা কিছুটা স্বস্তিদায়ক। রোজাকে উপলক্ষ করে পণ্য সরবরাহ আমদানি 35% বেড়েছে। মুদ্রা সংকোচন নীতির কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, মার্কেটে টাকার সার্কুলেশন কম। রাজধানীতে রমজানের বাজার বেশ স্বস্তিদায়ক হলেও কৃষককে পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। বগুড়া ও টাঙ্গাইলের চাষিরা জানান, এবার খুব বেশি লাভ না হলেও ক্ষতি হয়নি। যেটুকু দাম পাচ্ছে আরো বেশি পাওয়া গেল না, তারপরেও আল্লাহর রহমতে আমাদের কিছু থাকবে, লাভবান হব। এক বস্তা লেবু 110 কেজি 10,000 টাকা বিক্রি হইতেছে, এখন 11,000 টাকা বিক্রি হইতেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক ও ভোক্তার মাঝে দূরত্ব কমাতে হবে। কৃষক এবং কনজিউমারের মাঝখানে যে দূরত্ব আছে এটাকে কমিয়ে এনে, যে স্টেপগুলো আছে সেগুলোকে কমিয়ে এনে কাছাকাছি যদি করা যায়, তাহলে বিক্রয় মূল্যের সঠিক অংশ, যে অংশ পাওয়ার যোগ্য কৃষক, সেটুকু কৃষক পাবে। বড় যে সমস্ত সিটি আছে সেই শহরগুলোর এন্ট্রি পয়েন্ট এবং মাঝামাঝি জায়গাগুলোতে এই কৃষকদের বাজারের এটা যে ধারণা সেটাকে চালু করতে হবে। ঢাকা শহরে কিন্তু আছে, কিন্তু আমরা এটার কোনো খবর জানি না। রমজানের পাশাপাশি সারা বছরের জন্য একটি টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে বীজ ও সারে ভর্তুকি এবং বাজার মনিটরিং জোরদার রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় শুরু হচ্ছে মিশরীয় খাদ্য উৎসব।
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশিদের অথেন্টিক ইজিপশিয়ান খাবারের স্বাদ তুলে দিতে মিশর থেকে এসেছেন শেফ। তারাই মিশরীয় খাদ্য পরিবেশন করবেন। মিশরের সুস্বাদু কুইজিন এবং সংস্কৃতি তুলে ধরতে রাজধানীতে এ খাদ্য উৎসবের আয়োজন করেছে 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোটেল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, পরিচালক ফুড অ্যান্ড বেভারেজ কাজী মোয়াজ্জেম হোসেন, মিশরের শেফ রামাদান আহমেদ এবং আবদুল্লাহ খালেদ সহ অন্যরা। 13 মার্চ থেকে ইফতার ও ডিনারের মেনুতে থাকবে মিশরীয় প্রসিদ্ধ খাবার। বিএনপির সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় বৃহত্তর বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মীর মনিরুজ্জামান তপন। মেহবুবুর রহমান হিরো ও আহসান হাবিব মাওলার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইউসুফ মোহাম্মদ ফরাজি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্যরা। নিজ বিভাগের মানুষের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, রিয়াদের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তারা। পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিসবা তাফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আলিমুদ্দিন মাহমুদ, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, মামুনুর রশিদ, আলতাফ হোসেন বাবুল, নাহিদ আহমেদ, ইব্রাহিম আলী, সিনিয়র সহসভাপতি ইরশাদ আলী ও সহসভাপতি অলিউর রহমান মানিক সহ সিলেটের প্রবাসীরা। কাতারস্থ বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কাতারের ধর্ম মন্ত্রণালয়। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশি ইসলামী সংগঠন কুরআন সুন্নাহ পরিষদ। সংগঠনের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইন। মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ, হাফেজ ইউসুফ চৌধুরী, কর্ম পরিষদ সদস্য নূর আলম বাবুল ও পরামর্শ সভার সদস্য মাওলানা খতিবুর রহমান। উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। আল কোরআনের দেখানো পথে জীবন পরিচালনা করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ইসলামী বক্তারা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, বৃহত্তর ফরিদপুর সমিতি জেদ্দা সৌদি আরবের উদ্যোগে সেহরি মাহফিলে এই আহ্বান জানান তারা। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর সমিতি জেদ্দার সভাপতি কামরুল হাসান জুয়েল। বোরহানউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব, মেজবাউদ্দিন আহমেদ, মনোয়ার খান, আইকে উজ্জ্বল শেখ, শেখ আলম সাফা, মামুনুর রহমান, আব্দুল হালিম সহ আর অনেকে। শেষে প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল হোম অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। আগের মতো একক দেশ আয়োজন করবে এই প্রতিযোগিতা। নেপালের কাঠমান্ডুতে সাফের এই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গত 8 জানুয়ারি এক সভায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হোম অর অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। 2 মাসের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। হোম অর অ্যাওয়ের পরিবর্তে বিগত সময়ের মতো সেন্ট্রাল ভেন্যুতে আয়োজনের প্রস্তাব এসেছে সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে। এছাড়া জুন জুলাই সাফের 15তম আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়। এখানে ড্র অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান, আর গ্রুপ বিতে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। ক্রিকেট 2027 সালে টেস্ট ক্রিকেটের 150তম বার্ষিকীতে প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঐতিহাসিক ম্যাচটি হবে দিবারাত্রির। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
1877 সালের 15 মার্চ থেকে মেলবোর্নে টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই টেস্টে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেস্টের 150 বছর পূর্তিতে 2027 সালের 11 থেকে 15 মার্চ দিবারাত্রি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, এমসিজিতে 150তম বার্ষিকীর টেস্টটি ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। ফ্লাড লাইটের নিচে ম্যাচটি ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপে উদযাপনের একটি দুর্দান্ত উপায় হবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সুধা সদন সহ হাসিনা পরিবারের প্লট ফ্ল্যাট জব্দ, টিউলিপের ফ্ল্যাটের সন্ধান, 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। পাচারকৃত অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু, চলতি বছরেই আনা সম্ভব কয়েকশো কোটি ডলার, অর্থ উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকালে 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।